বলো, আজ তোমাকে সত্যি বলতেই হবে। বলো। আজব ব্যাপার, এরকম কিছু একটা হলে তুমি আমার হাতটা নিজের মাথায় রেখে আমাকে দিয়ে কিছু একটা স্বীকার করানোর চেষ্টা কেন করো? কালো পোশাকে কে এসেছিল সেই নিয়ে তুমি আমাকে বারবার প্রশ্ন করছো কেন? আর আমি যদি এখানেই থেকে থাকি তাহলে অপর্ণা ঠাম্মির বাড়িতে কে ছিল? আমার ভূত? আবার কথা ঘোরাচ্ছ রানী। এটা যদি অন্য সময় হতো তাহলে আমি তোমাকে এই প্রশ্নটা করতামই না। এই মুহূর্তে তোমার জন্য এটা সাংঘাতিক রিস্কি। যে মানুষটা তিনটে মানুষকে ধরাশায়ী করলো সেই মানুষটা যদি তুমি হও তাহলে তুমি বুঝতে পারছো তুমি কি করেছো? ভুলে যাও না তুমি প্রেগনেন্ট। আজকে মারপিট করতে গিয়ে যদি তোমার কোনো আঘাত লেগে যেত, যদি আমাদের সন্তানের কোনো ক্ষতি হতো, পারতে পারতে নিজেকে ক্ষমা করতে? পারতে না। এতে আমার শান্তি নষ্ট হতো। এই বিয়েটা করেছি বলে পস্তাতে হতো। আচ্ছা, এই কাজগুলো করার আগে তুমি একবারও ভাবো না এর পরিণাম কি হতে পারে? এতটা স্বার্থপর তুমি? আসুন, আমি আপনাদের সঙ্গে দেখাচ্ছি। এই দেখুন, এই যে এতগুলো ওষুধ কাজে লাগেনি, অথচ ডক্টর সেনগুপ্ত এক্সেস রিকুইজিশনে সই করেছেন। ফলে পেশেন্ট পার্টির মেডিক্লেমের হাই অ্যামাউন্ট রিএম্বার্সমেন্ট করা হয়েছে। এটা তো অন্যায়। নিশ্চয়ই অন্যায়। আমার তো মনে হয় ডক্টর দুর্জয় সেনগুপ্তর সাথে ওষুধ কোম্পানিগুলোর কোনো সাঁট আছে। আচ্ছা, এই ওষুধগুলো আপনাদের নার্সিংহোম থেকে সাপ্লাই দেওয়া হয়েছে না? হ্যাঁ, আমাদের ফার্মেসির তো ওষুধ আছে, তাছাড়া বাইরে থেকেও কিছু এসছে। কিন্তু ডক্টর দুর্জয় সেনগুপ্তর এই কাজের জন্য পেশেন্ট পার্টির খরচ অনেক বেড়ে গেছে। না, যদিও সরাসরি নয়, তাও মেডিক্লেম কোম্পানিগুলোর কাছ থেকে তো পাচ্ছি। আমরা এই চক্রান্তকে এক্সপোজ করতে চাইছি। আচ্ছা, বি হেলদি নার্সিংহোমের মালিক মানে মিস্টার গুপ্তা এবং ওনার উডবি মানে মিস অনিশা চ্যাটার্জি, এনারা এই ব্যাপারটা জানেন? না না, ওনাকে এখনো খবরটা দেয়া হয়নি। আমি এই অন্যায়ের তীব্র প্রতিবাদ জানাতে চাইছি। দেখুন, আমি কিন্তু আপনাদের প্রথম জানিয়েছি এই ব্যাপারটা, যাতে আপনারা এর উপর একটা স্টোরি করতে পারেন। দেখুন, ডক্টর দুর্জয় সেনগুপ্তর মতো ডাক্তাররা কিন্তু সমাজের কলঙ্ক। এরা ওষুধ কোম্পানির থেকে বেশি করে কমিশন পাওয়ার জন্য সাধারণ মানুষকে শোষণ করতে দুবার ভাবে না। আজ বর্ষবিদায়, কাল নতুন বছরের শুরু। আমরা চাইছি এই নতুন বছরের শুরুতে এই দুর্নীতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাতে। তাই আমরা আপনাদের হেল্প চাইছি। ওকে, এইগুলো কভার কর। দুর্জয়, প্লিজ এভাবে বলো না। আমার ওই একই কথা বারবার শুনতে ভালো লাগছে না। আচ্ছা, যাই হোক না কেন, তুমি কি আমাকেই ধরবে? আমি তো বলছি আমি কিছু জানি না। রানী, তোমাকে আমি শেষবারের মতো জিজ্ঞেস করলাম, তাও তুমি সত্যি কথা বললে না। এরপর যদি আমি কোনোদিন প্রমাণ পাই যে ওই ব্যক্তিটা তুমি, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। সেদিন এই ক্রমাগত মিথ্যে কথা বলার জন্য তোমাকে শাস্তি পেতে হবে। কথাটা মনে রেখো। আমি জানি দুর্জয়, আমি মিথ্যে কথা বলছি, কিন্তু সত্যি কথা গোপন করা ছাড়া তুমি আর কোনো রাস্তা খোলা রাখোনি। কারণ আমি জানি তুমি সত্যিটা জানলে আমার চলাফেরা সব রেস্ট্রিক্টেড করে দেবে।
আমি বুঝতে পারছি আমি যে কাজটা করেছি সেটা অত্যন্ত রিস্কি, কিন্তু আমিও বা কি করতাম? বাড়ির এতগুলো মানুষ বিপদে পড়েছে এটা জেনেও আমি কি করে চুপ থাকতাম? তুমি জানো না দুর্জয়, একবার এই কালো পোশাকটা আমার গায়ে উঠলে আমি একদম অন্য মানুষ হয়ে যাই। অন্যায়ের প্রতিবাদ যখন সবার সামনে করা যায় না, বাধা আসে, তখনই নবচেতনা জেগে ওঠে। আর নবচেতনার সদস্য হিসেবে আমি আমার দায়িত্বকে উপেক্ষা করতে পারবো না, কিছুতেই না। ম্যাডাম, ওরা কাজ শুরু করে দিয়েছে। আশা করছি ম্যাডাম আর ঘন্টা দুয়েকের মধ্যে ওরা চ্যানেলে টেলিকাস্ট করবে। বর্ষ শেষের রাতে যখন সমস্ত কলকাতা হইচই হুল্লোড়ে ব্যস্ত, ঠিক সেই সময় ডক্টর দুর্জয় সেনগুপ্তর মেডিকেল স্ক্যামই হবে সমস্ত নিউজ চ্যানেলের ব্রেকিং নিউজ। ম্যাডাম, আমি কিন্তু আপনার কাজটা করে দিয়েছি। আর আপনি হলেন কি বলুন তো, একজন ইডিয়েট। আরে বাবা, আপনার মাথায় এটুকু এলো না? এরকম একটা স্টোরি যদি ফোরকাস্ট হয় তাতে তো আমাদের নার্সিং হোমের নামও জড়িয়ে পড়বে। আপনি কি ভুলে যাচ্ছেন মেডিসিনস গুলো কিন্তু আমাদের ফার্মেসি থেকেও নেওয়া হয়েছিল? আর এটা যদি বাই এনি চান্স ডক্টর দুর্জয় সেনগুপ্তা মুখ ফসকে বলে ফেললো, দেন ডান, আমরাও জড়িয়ে পড়বো। তাহলে ম্যাডাম কি করব? একটা কাজ করুন তো, ওই রিপোর্টারকে নিয়ে এক্ষুনি আপনি আমার কাছে আসুন। তারপর কি করতে হবে না হবে আমি পুরোটা বুঝিয়ে বলে দেবো। বাট মেক শিওর আপাতত কোনো নিউজ, এনি ইনফরমেশন যেন ওরা কোনো চ্যানেলে না পাঠায়। আপনি সেটা দেখে নিন। ওকে ম্যাডাম। ডক্টর দুর্জয় সেনগুপ্ত, এবার যখন আমি তোকে পুরো ঘটনাটা বলবো তখন তো তুই যেখানেই থাকিস সব কিছু ছেড়ে তোকে আমার কাছে চলে আসতে হবে। নিতাই, হাত চালাও। হ্যাঁ হ্যাঁ অনেক কাজ আছে, কত এইটুকুনি আরে মাংস কোথায়? মেজো বৌমা। হ্যাঁ মা। বলছি মাংসটা কি বের করেছো না ম্যারিনেটই করোনি? কি এক্ষুনি তো সবাই এসে বলবে খেতে দাও করে মাথা খারাপ করে ফেলবে। মা, আমি মাংস দুপুরে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছি। এখনই রান্না করবেন? আমি এক্ষুনি নিয়ে আসি। দাঁড়াও নিয়ে আসতে। এই নিতাই, তাড়াতাড়ি যাও, পারবে না তুমি একা? হ্যাঁ তাড়াতাড়ি এসে নিতে আমি আসছি, নিয়ে আসছি মা। মা, ও মা, এই যে আমার মহারানী এসে গেছেন, তা দৌড়ে দৌড়ে এলে কেন মা? বলেছি না দৌড়ি লাফালাফি একদম করবে না। চলো চুপটি করে বসবে, চলো এখানে। এই পুনমেনো, এদিকে আয়। হ্যাঁ আসছি তো। বলছি ছোট বৌদিকে চোখে চোখে রাখবি, আচ্ছা। ও যেন রেলিং এর ধারে না যায়। তোরাও যাবি না, কোনো ছবি টবি তুলতে যাবি না। এখানে চুপটি করে বসে চোখে চোখে রাখবি। ঠিক আছে, ওই সেলফি তুলতে হবে। এই, তোদেরকে আমি এই মাত্র বারণ করে গেলাম যাবি না, সে সঙ্গে সঙ্গে চল। না যাইনি তো। এখানে চুপটি করে বসবি। বসো। কোনো ব্যাপার নেই। আজকে দিন আসলে ছবি না তুললে ভগবান পাপ দেয়। চল বলেছি। তোমার জামা কাপড় কিছু প্যাক করার থাকলে আমাকে এখনই বলো, আমি এখনই গুছিয়ে রাখবো। তার কারণ কালকে সকালবেলায় ট্রেন মিস করে গেলে মুশকিল হয়ে যাবে। কথা বলবো কুমা? বলছিলাম যে দেখো, তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নিও না কিন্তু। ডিসিশন নেওয়া তো হয়ে গেছে অনেক। কতবার বলবো তোমাকে? হ্যাঁ, তোমার চাকরিটা যে এখন আর নেই আর আমাদের সম্পর্কটাও আগের জায়গায় নেই, সেটা আমি বাড়ির কাউকে এখনো পর্যন্ত বলতে পারিনি। হ্যাঁ আমি সবই জানি কুমু, কিন্তু প্র্যাকটিক্যালি ভেবে দেখো, হঠাৎ করে এই বাড়ি ছেড়ে আমরা যদি এখন বেরিয়ে যাই তাহলে তো অথই জলে পড়বো কুমু। দেখো এমন তো না যে আমি চাকরির চেষ্টা করছি না, এক দু জায়গাতে আমি অ্যাপ্লাইও করেছি, কিন্তু তুমি ভালো মতো জানো এই বাজারে হঠাৎ করে চাকরি পাওয়া ইটস রিয়েলি ডিফিকাল্ট। এটা ভাবার দায়িত্ব তোমার অনেক। তোমাকে বুঝতে হবে যে এখন আমাদের রাস্তা আলাদা হয়ে গেছে, এখন আলাদাভাবে ভাবতে শিখতে হবে। হ্যাঁ
আমার যে কন্ট্রাক্টটা শেষ হয়ে গেছে চাকরির, সেটা বোধহয় তোমার মনে নেই। মনে না থাকারই কথা, আজকাল তোমার কিছুই মনে থাকে না। আপাতত ঝঞ্ঝাট না করে এই বাড়ির লোককে কোনো টেনশন না দিয়ে এখান থেকে যাই, পরের কথা পরে ভাবা যাবে। ভুলে যেও না, তোমার সঙ্গে আয়েশার সম্পর্কের কথাটা কিন্তু আমি প্রথম থেকেই জানি, কিন্তু কোনোদিনও কিছু বলিনি। হ্যাঁ, বলতে পারো নিজের স্বাধীনতার লোভেই কিছু বলিনি, কিন্তু তুমিও তো সেটাই চেয়েছিলে অনেক, তাই না? এখন আমাদের যা সিচুয়েশন, আলাদা হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তুমি তো এই বাড়ির সম্পত্তির ভাগ পাবে। এত রান্না কখন যে শেষ করব ভাল লাগে না আমার। কেউ কাজে নেই, সব অষ্টরম্ভ কাজের দিক থেকে, ভাল লাগে না। ও মামা, হ্যাঁ বলছি সবজিগুলো আমি কেটে দিই? না, কিচ্ছু করতে হবে না মা, কোনো কাটাকুটিতে যেতে হবে না। হাত কাটলে কি হবে? ও মামা, ওই যে বেগুনি করার জন্য তো বেগুনগুলো রেখেছো, আমি ওগুলো কেটে দিই না, তো সবচেয়ে সহজ। না না, কিছু করতে হবে না বাবা, দরকার নেই। যাও তো গিয়ে চুপটি করে বসো। ও মামা, প্লিজ কাটেন না মা। না বললাম তো, না মানে না।